ওয়েলকাম টু সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া। আর আজকে আমাদের সঙ্গে যিনি আছেন আলাদা করে পরিচয় করানোর কিছু দরকার নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তনুশ্রী দিদি, স্বাগত আমাদের চ্যানেলে। কেমন আছো? খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, এখনো ভালো আছি। তোমার এই যে সবসময় ভালো থাকবো, সব নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভিটিকে খুঁজে নেওয়া, এটা কি মূল মন্ত্র গো? না, অ্যাকচুয়ালি সব তো নেগেটিভ না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে হয়। এবার তুমি কি চাও? তুমি যদি নেগেটিভগুলোকে নিয়ে সারাক্ষণ কষ্ট পেতে থাকতে ভালোবাসো, তাহলে নেগেটিভগুলোই খুঁজবে। কিন্তু আমরাও তো মনুষ্য জাতি, আমাদের নেগেটিভ জিনিস পিছু ছাড়ে না। একটা পজিটিভের মধ্যে একটা খারাপ হবে। যেমন প্রথম মূল মন্ত্র হচ্ছে তুমি সবাইকে ভালো রাখতে পারবে না। তো একজন দুজনের মন খারাপ হবে, আমি তাও চেষ্টা করি। ওই একটা জায়গায় আমার গিট পড়ে যায়, আমি সবাইকে ভালো খুশি করার চেষ্টা করি। তার জন্য নিজেকে কিছু, কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সেইগুলো নিয়েই ভালো থাকার চেষ্টা করি আরকি। আর আমার আমার একটা আ সুবিধা বলো, যাই বলো, আমি না দুঃখে বেশিক্ষণ আঁকড়ে থাকতে পারি না। মানে আমার হয়তো খুব মারাত্মক বিপদ হয়েছে, এ হয়েছে, আমি কিছুক্ষণ পরেই ভুলে যাই। মানে কালকেই আমার এরকম হয়েছে, শুটিং করতে, করতে একটা বাড়ি থেকে ফোন এলো, খুব ডিস্টার্ব হয়ে গেলাম। ১০ মিনিটের মধ্যে, সেটা হয়তো বেশ গুরুতর একটা সমস্যা। কিন্তু প্যারালালি আমি বেশিক্ষণ ওটাকে বহন করতে পারি না আরকি। সো দ্যাটস দ্য রিজন। কাজের মধ্যে ঢুকে গেলে বোধহয় সব ভুলে যাও। এটা তো সমস্ত মানে যারা কাজ করতে ভালোবাসে শিল্পীদের তো বটেই। কারণ আমরা উই আর ব্লেসড। আমরা সেই মানুষজন শিল্পীরা যেটা যেই কাজটা আমরা করতে চাই সেই কাজটাই করতে পারি। একদম। এরকম দেখো, তুমি কর্পোরেট অফিসে অনেক মানুষকে পাবে যারা কিন্তু মনে প্রাণে শিল্পী, তারা কিন্তু ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত। কিন্তু পয়সার জন্য বা নিজেদের ক্যারিয়ার আরো স্ট্রং করবে বলে তারা অন্য একটা প্রফেশনকে বেছেছে। তো তাদের মধ্যে ওই কষ্টটা থাকে। কিন্তু আমরা ওই খিদেটা এখানে পূরণ করে নিতে পারি। সো উই আর রিয়েলি ব্লেসড যে আমরা যে কাজটা করতে পারি এবং যে কাজটা করতে সবথেকে বেশি ভালোবাসি, সেইটা করেই আমরা পয়সাটা রোজগার করছি। এর থেকে ভালো আর বড় ব্লেসিংস কিছু হয় না। তোমার কবে থেকে মনে হলো যে আমি অভিনয় করবো? আমার অভিনয় করা মানে দেখো, এই যে তুমি এত সুন্দর করে কথা বলছো, তুমি হয়তো এই ক্যামেরাটা অফ হলে তুমি নরমাল একটু ক্যাজুয়াল কথা বলবে। আমি যে গুছিয়ে কথা বলছি, আমি তো ক্যাজুয়াল কথা বলছি। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে একটা অভিনয় ক্ষমতা আছে, যেটা আমরা রিঅ্যাক্ট করি, আমরা যেভাবে নিজেদেরকে পেশ করি। তো সেইটা সবার মধ্যে থাকে। এবার সেটা কি হয়, যখন তুমি কোনো জায়গা থেকে সেটার প্রশংসা পাও, তখন মনে হয় যে হ্যাঁ, এটা তাহলে তো আমি পারি। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। ছোটবেলায় স্কুল কলেজে নাচ, গান, আঁকা সবকিছুই বাবা-মা ভর্তি করে দিয়েছে। সবই করেছি। কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েশনস পেয়েছি নাচ, এবং কিন্তু নাচটা আমি বেশিদিন করতে পারিনি। তার থেকে আমার মনে হয়েছিল, আমি অ্যাঙ্কারিং দিয়ে শুরু করেছিলাম। এইভাবেই ইন্টারভিউ করতাম। তো আমার দূরদর্শনের আগে আমি ১ম এনকোডা টিভিতে অ্যাঙ্কারিং করতাম। তারপর দূরদর্শন। অ্যাঙ্কারিং এর পর থেকে ওই গুছিয়ে কথা বলা, তারপর ওই ইনঅ্যাক্টমেন্ট আরকি, সেটা। এবং তারপরে আমি আমি খুবই মানে আশীর্বাদ ধন্য যে আমার সঙ্গে আমার যে থিয়েটারের গুরু, ওনার সঙ্গে যোগাযোগ হয়ে গেছিল, তমাল রায়চৌধুরী। উনি আমাকে থিয়েটার নিয়ে আসেন, সেখান থেকে শেখা, তারপরেই অভিনয় করা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমি যখন রিলস বানাও বা নাচের কোনো রিলস, তখন তো দর্শকদের কাছে ভালোই মানে ফিডব্যাক পাও। এখনো তো পাচ্ছ। আমি তো হ্যাঁ, মানে এইটা আমার যা বয়স সেই অনুযায়ী আমি সোশ্যাল মিডিয়া যেটুকু সক্রিয় সেটা কিন্তু তুমুল। মানে আমি বলতে চাইছি যে নতুন জেনারেশনরা যেরকমভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট, আমিও ততোধিক মানে আকৃষ্ট। আমার সোশ্যাল মিডিয়া খুব ভালো লাগে। আমি মিথ্যে কথা বলব না। মানে আমাকে কখনো বোর করে না। আমি রিলস করতে ভালোবাসি। মানে আমার তাতে কোনো বলতে কোনো দ্বিধা নেই। এবং তাতে তাতে কি হয়, একটা মানে আমি এর আগেও অনেক ইন্টারভিউ বলেছি যে রিলস করা মানে যে খুব খারাপ এবং চারটি ট্রোলিং এর শিকার হবে তা নয়। রিলের মধ্যেও তোমার অনেক ক্রিয়েটিভিটি দেখবে। তুমি রিলস দেখতে, দেখতে অনেক ক্রিয়েটিভ রিলস দেখতে পাবে। যারা অভিনয় করে না, এরকম অনেক ছেলেমেয়ে আছে সুন্দর, সুন্দর রিলস করে। বোঝা যায় কিন্তু তাদের মতন করে করতে পারাটাও খুব কঠিন। মানে সেখানে এখন খুব ক্রিয়েটিভ ভাবে রিলস করছে। আর ট্রোলিং মিথ্যে কথা বলব না, আমাকেও ট্রোল করে। বুড়ি, এই বয়সে এসব করছো, উম আ বা কি ধিঙ্গিপোনা। আর তারপরে আমি যেরকম একটা ক্যারেক্টার করি, ভীষণ শান্তশিষ্ট, স্নেহময়ী, মমতাময়ী একটা ক্যারেক্টার, সেই তুলনায় সেই পরিপ্রেক্ষিতে আমি যখন এইগুলো করি, তখন সবার একটু হয়তো চোখে লাগে। কিন্তু সত্যি কথা বলছি, আমার হয়তো সেটা 15%। আমার 85% আমার দর্শকরা কিন্তু আমাকে প্রশংসাই করে। সেগুলোই আমাকে আরো উদ্বুদ্ধ করে। মানে ট্রোলকে তুমি এভাবেই হ্যান্ডেল করো। ট্রোলিং তো হবেই। মানে আমি জানি তুমি এখন হাসবে। তুমি গিয়েও তুমি তোমার আমি যে এত কনভারসেশন বেরিয়ে একটা খুঁত তুমি করবে। তুমি যাওয়ার পর আমিও বলব যে এটা এইভাবে হলে ভালো।
সেটা যে শুধুমাত্র ট্রোলিং তা নয়, ট্রোল করাটা মানুষের খুব বার করবেই। আমরাও বিচিং করি, ট্রোলিং করি, এরকম করি না যে তা নয়। কিন্তু হ্যাঁ, কোন ট্রোলিং কাকে দুঃখ দিচ্ছে সেটা খুব মানে আঘাত দিয়ে ট্রোল করাটা আমি একদম সমর্থন করি না। মজা করে তুমি নানান রকম বলতে পারো এই কথা, কিন্তু যেইটা মানুষকে আঘাত দিচ্ছে, মানসিকভাবে কষ্ট দিচ্ছে, সেইটা মনে হয় বাঞ্ছনীয় না, সেটা না করাই ভালো। তুমি এখন দুটো সিরিয়ালে কাজ করছো, জি বাংলার নিজের সময় সময় কাজ সময় দেখো আমাদের সিরিয়ালে বিশেষ করে আমরা যারা ছবির কাজ যারা করেন, যে সমস্ত শিল্পীরা, তারা একটু মানে তাদের একটা সময় ধরে কাজ করা, তারপরে অনেকটা টাইম পান নিজেদের তৈরি করা, এ করা, আবার একটা সময় ধরে অনেকটা লম্বা ছুটি, কেউ ভ্যাকেশনে চলে যাচ্ছে। আমাদের ওইটা নয়, আমাদের এই সিরিয়ালটা করে সংসার চলে এবং আমাদের ডেইলি লাইফের মধ্যে এটা মিশে গেছে। তো এর মধ্যেই আমরা এর মাঝে হয়তো কফি খেতে যাচ্ছি, এর মাঝে হয়তো ফোনে ফোনে সংসারটা চালাচ্ছি, এই ফোনে হয়তো আমরা ইএমআই এর কথা বলছি, এবং এই মাঝেই আমি ইন্টারভিউ করছি, এর মাঝেই হয়তো লুকটা একটু চুলটা আঁচড়ে রিলস করে নিচ্ছি, কারণ আমাদের অনেকটা সময় এখানে রাখতে হচ্ছে। তো তার মধ্যে ভালো লাগা এবং ভালো করে বাঁচাটা খুঁজে নিতে হবে আর কি। সব ক্যারিয়ারে অনিশ্চয়তা আছে, এখানেও রয়েছে। এই অনিশ্চয়তা তোমাকে কোনোদিনও হারিয়েছে? আমাকে আসলে অনিশ্চয়তা ভাবিয়েছে, মানে ধরো আমি যে প্রথম কথাটাই বললাম যে যেই কাজটা আমি করতে পারি সেই কাজটাই আমি করি। আমাকে যদি এখন একটা অফিসে ল্যাপটপে নিয়ে বসিয়ে দেয়, সেটা ভয়ঙ্কর অনিশ্চয়তা হবে। মানে আমি অফিসটাকে ডুবিয়ে দিয়ে চলে আসবো। সুতরাং আমি তো যে কটা দিন বাঁচবো, যে কটা দিন আমি কর্মঠ থাকবো, আমি এই কাজটাই করব। এবং আমাদের যে আমরা সবাই জানি যে আমাদের শিল্পীদের জীবন অনিশ্চয়তা আছে, এবং তার মধ্যেই আমাদের সেভিংস করতে হবে, সেইভাবেই চলতে হবে। এটা কিছু করার নেই, কারণ শিল্পীদের জীবনটা এরকমই, অনিশ্চয়তা নিয়েই। প্রত্যেকটা শিল্পী জানে আমরা সরকারি চাকুরে নই, আমাদের মোটা পিএফ পাবো না, গ্র্যাচুইটি পাবো না। ইভেন অনেক শিল্পীদের বাবা মারও হয়তো সেভাবে সম্পত্তি নেই, বা সেভাবে বিয়ে করে বিশাল এনআরআইকে বিয়ে করলো না। সুতরাং আমরা যেটুকু পারি আমাদের নিজস্বতা দিয়ে আমরা রোজগার করি, এবং তার মধ্যে থেকেই আমরা খুব স্বাবলম্বী। মানে আমরা এই যে নিজেদের উপর একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তো ওই অনিশ্চয়তাটা কাজ করে না। ওই আমরা জেনেই গেছি যে আমরা ২ বছর কাজ করবো, তারপর হয়তো ৬ মাস থাকতে হবে, তার মধ্যে আমরা ২ টাকা করেও বাঁচিয়ে রাখতে হবে, এইভাবে অভ্যস্ত। তো প্রথম যখন তুমি বাড়িতে বলেছিলে তুমি এই প্রফেশনে আসতে চাও, ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলে? কারণ অনেক সময় ফ্যামিলি সাপোর্ট প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। আমার ফ্যামিলির সাপোর্ট আমি প্রথম থেকেই পেয়েছিলাম। আমি জানি আমি যদি এটা না করে যে কোনো কাজ করতাম, আমার ফ্যামিলি সাপোর্ট করতোই। কারণ আমি চেষ্টা করেছি, আমি এমন কোনো কাজ করিনি যেটা আমার ফ্যামিলিকে দুঃখ দেয় আর কি। তো আমার ফ্যামিলি থেকে সত্যিই আমি খুব একটা অসুবিধে ভোগ করিনি। আমি এটাও বলবো যে আমার এটা মেনশন করা খুব দরকার। আমার বিবাহিত জীবনে আমার শ্বশুরবাড়ির সাপোর্টটা ভয়ঙ্কর ছিল। আমার হাসব্যান্ডের সাপোর্ট ভয়ঙ্কর ছিল, যার জন্য শুধু অভিনয় করা নয়, অভিনয়ের বাইরে আমি আমার যেইভাবে লাইফস্টাইল যাই, পার্টি করা, আড্ডা মারা, বন্ধুটা, এটা দেখো নিজের বাবা-মা তো রক্তের সম্পর্ক। অনেক সময় মেয়েদের নিজের বাচ্চা ধন ঠিক আছে, দোষে গুণে মাফ করে দেবো। কিন্তু ইন-লজ হাউসে সাপোর্ট পাওয়াটা, এবং সেটা মানে এটা আমি খুব বড়াই করেই বলছি, কিন্তু খুব মানে মেকিভাবে বলছি না। এটা সত্যি, সত্যিই যে ওরা হয়তো বিশাল প্রশংসা, দিনরাত আমার বৌমা কি করছে বা আমার বউ কি হচ্ছে তা করছে না। কিন্তু আস্থা আছে আমার উপর। এবং আমার উপর আমি বরং বেশি স্বাধীনতা পেয়েছি আমার শ্বশুরবাড়িতে এসে। সো দিস ইজ ইট। তাই বিয়ে নিয়ে আমাদের জেনারেশনের মধ্যে যে একটা ভয় আছে যে শ্বশুরবাড়িতে যাবো, চিনি না কি রকম হবে, বা যদি কাজ না করতে, তুমি কি বলবে এই ব্যাপারে? বিয়ে নিয়ে না, এখন আমার মনে হয় না। প্রথম কথা, এখন অ্যারেঞ্জ ম্যারেজটা ভীষণভাবে কনসেপ্টটাই উঠে গেছে। প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে নিজে বিয়ে করে। সে আর শ্বশুরবাড়ি দেখে, আমি 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 আমার জানি না, আমার জানা কেউ আছে যে শ্বশুরবাড়ি দেখে কেউ বিয়ে করতে যায়। মোটামুটি যেহেতু লাভ ম্যারেজ হয়, ছেলেটিকে বা মেয়েটিকে দেখেই বিয়ে করে। এবং এবং এটা বিয়ে বলে নয়, এটা লিভিং এর ক্ষেত্রেও মানে আমি যে বিশালভাবে খুব সাপোর্ট করছি যে বাবা বিয়ে করতেই হবে, তা কিন্তু নয়। একসঙ্গে ভালো থাকাটাই জরুরি। আমার তো মনে হয় লিভিং করা আরো আমার পক্ষে মানে আমার পক্ষে মনে হয় যে লিভিং করাটা অনেক বেশি স্বচ্ছন্দতা আসবে জীবনে যদি লিভিং। তার মানে আবার এটাও নয় যে বিয়ে নামক ইনস্টিটিউশনের উপরও আমার আস্থা নেই। একসঙ্গে ভালো করে থাকাটাই স্বাভাবিক। এবং পরিবারকে সবাইকে দেখো, আমার বাবা-মাও তো সবকিছু আমার মেনে নেয় না। তাদেরকে তো মানিয়ে গুছিয়ে নিয়েছি, বা তাদের
ছেলেরও অনেক দোষ গুণ তো তাদের বাবা মারা মানে গুছিয়ে নিয়েছে। তো সেইভাবে আমার শ্বশুরবাড়িতে আমি জানি যে আমারও 10টা গুণ হলে 5টা দোষও আছে, সেটা শাশুড়ি হয়তো জানেনও বা আমার ইনলস হাউস জানে। তো মানিয়ে নিয়েছে, অ্যাডজাস্ট করে নিয়েছে। আমিও যেভাবে মানিয়ে নিয়েছি ওইভাবে মানিয়ে নিয়েছি। সুতরাং বিয়ে করো না বা বিয়েই করো এরকম কোনো না। দুজনে একসঙ্গে ভালোভাবে থাকতে পারাটাই কিন্তু আসল দক্ষতা আরকি। তো তোমার পরবর্তীতে আর কি কাজ আসছে? আমি রিসেন্টলি একটা আ কি বলে তোমাদের ওয়েব সিরিজ করলাম। বাবা এত মানে এত সিরিয়াল করে ওয়েব সিরিজ ভুলে গেছি এবং সেটা আমি বহুদিন আগে জি5 এর একটা কাজ করেছিলাম, তারপরে এটা করলাম। আ খুব বড় ক্যারেক্টার না হলেও খুব ইম্পোর্টেন্ট একটা ক্যারেক্টার এবং যেটুকু কাজ করেছি আমার খুব ভালো লেগেছে। খুব শীঘ্রই সেটা মুক্তি পাবে। এছাড়া আমাদের যেহেতু আ মাসে প্রায় ২০-২২ দিন এখানে কাটাতে হয়। বাকি দিনগুলো আ কোনো শোজ হলো বা কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট যেটা আ Instagram এর মাধ্যমে পাওয়া টুকটাক ওই কাজ করা যায় বা এখানে টুকটাক ফাংশন এইভাবে কাজ করছি। তো শেষ করার আগে জানতে চাইবো ওই সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ার সঙ্গে আড্ডা মেরে তোমার কেমন লাগে? ওকে, সিনে কলকাতা ভাইটামিন ডি এর সঙ্গে আমি ১ম এই ইন্টারভিউ করলাম। আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয় যে এরকমই অনেক সুন্দর ইন্টারভিউ আড্ডা আপনারা দেখবেন। অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো আমাদের এখানেই শেষ হলো। পরবর্তীকালে আবার কোনো নতুন অতিথির সঙ্গে আবার আমরা ফিরে আসবো। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া।